তো ধরুন 2025 সালের 1 জুন 2025 আপনি আপনার সমবয়সী বন্ধু আপনারা এক নির্জন স্থানে বসে একটু আড্ডা দিচ্ছিলেন এবং টাইম ট্রাভেল নিয়েই আপনারা আলোচনা করছেন। তো হঠাৎ করে আপনারা দুইজন কিন্তু অদৃশ্য হয়ে গেলেন এবং পরস্পরকে আপনারা হারিয়ে ফেললেন। তো এরপর আপনি আপনি যখন পৃথিবীতে আপনি নিজেকে আবিষ্কার করলেন তখন কিন্তু আপনার হিসাবে আপনার সময় ব্যয় হয়েছে মাত্র একদিন। অথচ পৃথিবীর ক্যালেন্ডারের দিকে যখন তাকিয়ে দেখলেন সেখানে লেখা রয়েছে 1 জুন 2325, মানে 300 বছরের ভবিষ্যৎ যাত্রা। 2025-এ আপনি যাত্রা শুরু করলেন, 2325-এ পৃথিবীতে আপনি নিজেকে আবার আবিষ্কার করলেন। তাইলে এই যে 300 বছর পার করলেন, অথচ আপনার কি মনে হচ্ছে যে আপনি একদিন পার করেছেন। এখন একই বিষয় যে আপনার বন্ধুর ক্ষেত্রে কি হলো, এখন আপনি আপনার বন্ধুকে খুঁজতে থাকলেন, তাকে আর খুঁজে পাচ্ছেন না। তো আপনার কিন্তু একটা কনফিডেন্স ছিল নিশ্চয় সে আপনার কাছে ফিরে আসবে। তো পৃথিবীতে আপনি এবার 9 বছর কিন্তু আপনি অতিবাহিত করলেন এবং 9 বছর পর হঠাৎ করে সে আপনার সামনে উপস্থিত হলো, অদৃশ্য থেকে দৃশ্যমান হলো আপনার সে বন্ধু, সমবয়সী বন্ধু। আপনি সমস্ত ঘটনা তার সমবয়সী বন্ধুকে আপনি খুলে বললেন যে আমরা তো সেই 300 বছর ভবিষ্যতে পৃথিবীতে আমরা এখন অবস্থান করছি এবং এই মুহূর্তে যদি আমরা আমাদের পরিচয় দেই তো সেটা কিন্তু হত্যার কোনো কারণও হয়ে যেতে পারে। আপনি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি এই অদৃশ্য অবস্থায় কতক্ষণ ছিলে? আপনার বন্ধু আপনাকে বলল যে আমি একদিনের কিছু অংশ, মানে কয়েক ঘন্টা আমি অদৃশ্য অবস্থায় ছিলাম। অথচ আপনার বন্ধুর ট্রাভেল ভবিষ্যৎ যাত্রা করেছে সে 309 বছর। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার সমবয়সী বন্ধু কিন্তু আপনার 9 বছরের ছোট হয়ে গেল। তাইলে এই দুইজনের মধ্যে যে সময়ের পার্থক্য আপনার সৃষ্টি হলো, হ্যাঁ, এবং পৃথিবীর সাপেক্ষে যেখানে এই অদৃশ্য হয়ে যে স্থানে তারা অবস্থান করেছিল দুইজনে, তাই পৃথিবীর সাপেক্ষে এই যে বয়সের তারতম্য ঘটলো, এটি হচ্ছে আসলে সময় যাত্রা বা টাইম ট্রাভেল, অথবা এটা একটা টাইম ডাইলেশন। আসল ঘটনাটা কি সেটা এখন আলোচনা করছি। তাইলে দুইজনের কাছে যে সময়ের বাস্তব অনুভূতি ভিন্ন ভিন্ন, পৃথিবীর সাপেক্ষে এখানে সময়ের একটা আপেক্ষিকতা। সময় আগে ধারণা করা হতো যে সময়ের তীর শুধু সামনের দিকে যাচ্ছে, ভবিষ্যতে যাচ্ছে। যেমন আমরা জন্মের পর থেকে, সে শিশু থেকে আমরা এখন আস্তে আস্তে যুবক, তারপরে আপনার বৃদ্ধ, এক সময় আমাদের মৃত্যু ঘটে, অর্থাৎ আমাদের সময়টা ডিরেকশন হচ্ছে সামনের দিকে। কিন্তু এই সূরা আল কাহাফ কিংবা বিজ্ঞান বলে যে না, সময় আপনার অনুভূতি এক একজনের কাছে এক এক রকম, একরকম নয়, সবার ক্ষেত্রে একরকম নয়। এটি বিশেষ করে এই ধারণাটা এসেছে আপনার অ্যালবার্ট আইনস্টাইনের তার আপেক্ষিকতা তত্ত্ব থেকে। এটি অত্যন্ত জটিল বিষয়, সহজে আপনার অনুধাবন করা বা বোঝা অনেক কঠিন কঠিন বিষয়। তো এই কাল্পনিক যে দৃশ্যটি আমি এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে সময়ের আপেক্ষিকতা বা টাইম ডাইলেশন। ধারণাকে বোঝানোর জন্য আমি এই গল্পটি আপনাদের সামনে বললাম, যেখানে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন গতিতে সময় প্রবাহিত হতে পারে। তাইলে আইনস্টাইনের বিশেষ ও সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে অত্যন্ত উচ্চ গতি বা শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রে এমন ঘটনা আপনার তাত্ত্বিকভাবে সম্ভব, থিওরিটিক্যালি এটা সম্ভব করেছি। তাহলে 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড যেই আপনার আলোর গতিবেগ, এই গতিবেগ যদি অর্জন করা যায় বা কাছাকাছি গতিবেগ অর্জন করা যায়, তাইলে কিন্তু আমরা টাইম ট্রাভেল আমরা করতে পারবো, অর্থাৎ আমরা ভবিষ্যতে আমরা চলে আসতে পারবো খুব সহজেই। তো এখন 18:10 সূরা আল কাহফের সেখানে আছে, যখন যুবকেরা গুহায় প্রবেশদ্বারে, এখানে গুহার ভিতরে না, শব্দটা হচ্ছে প্রবেশদ্বারের দিকে, টুয়ার্ডস গমন করলো, অতঃপর বলল
হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। এটা হচ্ছে 18-10 আয়াত। এখন যদি একটি বৈজ্ঞানিক কল্পনা বা থ্রট এক্সপেরিমেন্ট আমরা হিসেবে দেখি, তাইলে একটি মডেল কিন্তু আমরা দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে কাহফ, যেটা বা গুহা। এই কাহফ হচ্ছে ওয়ার্ম হোলের প্রবেশদ্বার। এখানে ওয়ার্ম হোল কিন্তু এই টাইম ডাইলেশনের ক্ষেত্রে ওয়ার্ম হোলের একটা ভূমিকা রয়েছে। আর ওয়ার্ম হোল হচ্ছে এমন একটি সুড়ঙ্গ পথ, যেই সুড়ঙ্গ পথ দিয়ে আপনি একটা স্পেস টাইম থেকে আরেকটি স্পেস টাইমে আপনি চলে যেতে পারবেন, অর্থাৎ যেখানে সময়ের পার্থক্য পরিলক্ষিত হবে সেই সেই সমস্ত স্থানে আমরা ট্রাভেল করতে পারবো। এই ট্রাভেল করার জন্য আমাদের সবচেয়ে উপযোগী হচ্ছে ওয়ার্ম হোল। যদিও প্রকৃতিতে আমরা ওইভাবে কোনো ওয়ার্ম হোলকে আমরা দেখতে পাই না, তো যেভাবে হোক আপনার প্রযুক্তির মাধ্যমে হোক অথবা ন্যাচারালি হোক, হয়তো কোনো একদিন আমরা এই ওয়ার্ম হোলকে আবিষ্কার করতে সক্ষম হব। তাইলে ওয়ার্ম হোল ধারণাটা বিজ্ঞানে আপনার এস্টাবলিশ, এটা হচ্ছে আইনস্টাইন রোজেন ব্রিজ, এটাকে একটা ব্রিজ হিসেবে তারা দেখেছেন। এটি হচ্ছে দুটি স্থানকালের ভিন্ন আপনার স্থানকালের সাথে একটা সংযোগ স্থাপন করা। অর্থাৎ ধরুন আমাদের এই পৃথিবীতে যে আমরা একটা স্থানকালে আমরা আছি, তার সাথে আরেকটি একটা ভিন্ন স্থানকাল যেখানে সময় অনেক ধীর গতিতে প্রবাহিত হয়, তার সাথে একটা কানেক্ট করে। এটি হচ্ছে আইনস্টাইন রোজেন ব্রিজ বা ওয়ার্ম হোল। এই ওয়ার্ম হোল কনসেপ্ট কিন্তু বিজ্ঞানীরা আপনার এটা ম্যাথমেটিক্যালি এটা এখন প্রুভড। এখন এই যে কাহফ, কাহফ হচ্ছে এমন একটি প্রবেশদ্বার ধরা হয়। যে কাহফকে যদি একটি প্রবেশদ্বার হিসেবে ধরা হয়, তাহলে যুবকেরা এমন এক অঞ্চলে প্রবেশ করেছে যেখানে সময়ের প্রবাহ পৃথিবীর তুলনায় ভিন্ন রকম। 18-9 আয়াতে আপনার দুটি স্থানের উল্লেখ করেছেন। সেটা হচ্ছে, তুমি কি মনে করছো যে গুহা ও রাকিমের অধিবাসীরা ছিল আমার আয়াত সমূহের এক বিশ্ব? তাইলে দুটি ভিন্ন স্থান, একটি হচ্ছে গুহা এবং আরেকটি হচ্ছে রাকিম। তাইলে কাহফকে যেটা বললাম গুহা বা ওয়ার্ম হোল গেটওয়ে কাহফ, আর রাকিম হচ্ছে বিশেষ একটি স্থানকাল অঞ্চল। এই কল্পনায় আমরা রাকিমকে এমন একটি স্পেস টাইম অঞ্চল ধরা যায় যেখানে মহাকাশীয় প্রভাব অত্যন্ত শক্তিশালী। এখন একটি কল্পিত মডেলে একটি গেটওয়ে বা একটি গুহা বা প্রবেশদ্বার এবং রাকিম হচ্ছে এমন একটি স্পেস টাইম গুহার প্রান্তীয় অঞ্চল। গুহার যেখানে গিয়ে কানেক্ট করেছে একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে, যেখানে কানেক্ট করেছে সেই অঞ্চলটি, সেটি হচ্ছে মূলত রাকিম। তাইলে সেই স্থানে সময় অত্যন্ত ধীরে চলছে এবং বাইরের পৃথিবী যেটা আমাদের এই পৃথিবীটা, এটা স্বাভাবিক গতিতে চলছে। ওয়ার্মহোলের এক পাশে পৃথিবী ধরুন, আরেক পাশে হচ্ছে আরেকটা স্পেস টাইম, সেখানে সময়টা অনেকটা ধীরে চলছে। অথচ ওয়ার্মহোলের এই প্রান্তে পৃথিবীর সময়টা অ্যাজ ইউজুয়াল যেভাবে অতিবাহিত হওয়ার সেভাবেই চলছে। তাইলে এই ফলে আপনার যুবকেরা যখন এই ওয়ার্ম হোল দিয়ে, এই গুহা দিয়ে যখন তারা প্রবেশ করলো, তারা প্রবেশ করার সাথে সাথে তারা আরেকটা স্পেস টাইমে আরেকটা স্থানে তারা চলে গেল, যেখানে তারা অবস্থান করেছিল মাত্র একদিন। এখানে দুটো গ্রুপ, দুটো অংশ যুবকদের। তাইলে একটি অংশের কাছে মনে হয়েছে একদিন, আরেকটি অংশের কাছে মনে হয়েছে একদিনের কিছু অংশ বা কয়েক ঘন্টা। দুজনের মধ্যে আবার পার্থক্য কিন্তু সময়ের। তার কারণ হচ্ছে দুজনের ট্রাভেলটা আপনার এই ওয়ার্ম হোল থেকে দুটো ভিন্ন স্থানে তারা কিন্তু তাদের ট্রাভেলটা বা অবস্থানটা ছিল। সেই জন্য দুই গ্রুপের কিন্তু একই রকম মনে হয়নি, তাদের সেখানে সময়ের কিন্তু ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। এটি আপনার এই যে ইন্টারস্টেলার একটা মুভি রয়েছে, হ্যাঁ, খুব সায়েন্স ফিকশন মুভি, এটা অনেকটা রিয়েল মনে হচ্ছে আমার কাছে। এই মুভিতে আপনার যে মিলারের গ্রহের যে দৃশ্যের মতো, সেখানে প্রবল মহাকর্ষ বলের কারণে সময়ের গতি ভিন্ন ভিন্ন ছিল। তাইলে আমরা কাহফকে কি হিসাবে আমরা ধরবো? কাহফকে ধরবো যে ওয়ার্ম হোল বা প্রবেশদ্বার, আর রাকিম হচ্ছে এমন এক স্পেস টাইম অঞ্চল যেখানে সময়টা ধীরে চলে। আর যুবকেরা হচ্ছে টাইম ডাইলেশনের অভিজ্ঞতা সম্পূর্ণ আপনার পর্যবেক্ষক যুবক।
সূরা আল কাহফের 18 আপনার 19 ও 25-এ এমন দুটি ভিন্ন ভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে যেখানে ব্যক্তির অনুভূত সময় ও বাহ্যিক সময়ের মধ্যে এক বিশাল পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয়েছে বা দেখা গিয়েছে। এই বৈশিষ্ট্যটি আধুনিক সময়ের আপেক্ষিকতা, যে ধারণাটা, সময়ের আপেক্ষিকতা, সে ধারণার সাথে কিন্তু তুলনীয়। সূরা আল কাহফের 18-11 নং আয়াতে তাদেরকে গুহার মধ্যে গভীর নিদ্রায় নিমজ্জিত করলাম কয়েক বছরের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং 18 আয়াতে যে আসহাবে কাহাফ সম্পর্কে বলা হয়েছে যে তারা ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু দেখলে মনে হতো যে তারা যেন জাগ্রত, তাদের ডান ও বাম দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। তাইলে এখানে কি তাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু ছিল, বাট মনে হচ্ছিল যে তারা ঘুমন্ত। হ্যাঁ, তা আয়াত দুটি মূলত তাদের দীর্ঘকালীন সংরক্ষিত অবস্থার বর্ণনা দেয়। আধুনিক বিজ্ঞান কল্পকাহিনীতে আপ- আপনার সায়েন্স ফিকশনে যেটাকে বলা হচ্ছে যে হাইপার স্লিপ বা সাসপেন্ডেড অ্যানিমেশন বা ক্রায়ো স্লিপ সঙ্গে ধারণাগত একটা সাদৃশ্য মনে হতে পারে, কারণ উভয় ক্ষেত্রে দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও ব্যক্তিগত বা নিজস্ব সময়ের অভিজ্ঞতা খুব কম ছিল, অর্থাৎ একদিন বা একদিনের কিছু অংশ। তাইলে সেখানে বিজ্ঞানের যে সায়েন্স ফিকশনে আমরা দেখছি, হ্যাঁ, যে কি হাইপার স্লিপ অথবা সাসপেন্ডেড অ্যানিমেশন অথবা ক্রায়ো স্লিপ, যেখানে আপনার ধরুন কোনো মানুষ এক হাজার হাজার আলোকবর্ষ দূরে তারা ট্রাভেল করবে, তারা কিভাবে ট্রাভেল করবে, সেই ট্রাভেল করার জন্য তাদের ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটি সেটাকে কমিয়ে দিতে হবে। অর্থাৎ একবার শ্বাস নেবেন, অনেকক্ষণ পর আরেকবার শ্বাস নেবেন। হ্যাঁ, বডির সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আপনার ধীর হয়ে যাবে। চোখের পলক একবার ফেলবেন তো আরেকবার ফেলতে মাঝখানে 2-4 দিন সময় চলে যাবে। কিন্তু আপনার মনে হবে আপনি স্বাভাবিক আছেন। এটি হচ্ছে যে আপনার সময়কে ধীর হয়ে যাওয়া। তাইলে এখানে সূরা আল কাহফের 18 আয়াতে এখানে বলা হয়েছে যে তারা আসলে ঘুমন্ত ছিল, বা এখানে হাইপার স্লিপে ছিল তারা মূলত। এখন এই ক্রমে দেখলে যে আধুনিক টাইম ডাইলেশন বা সাসপেন্ডেড অ্যানিমেশন বা ভবিষ্যতে পৌঁছে যাওয়ার কল্পনার সঙ্গে একটি সাধারণগত মিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছি এই আয়াত থেকে। আর এই আয়াতে আরেকটি বিষয় হচ্ছে যে এই আয়াতে আপনার গুহার প্রবেশ মুখে অবস্থানরত কুকুরের কথাও উল্লেখ করা হয়েছে, একটা প্রাণীর উল্লেখ রয়েছে, কুকুর। তো সায়েন্স ফিকশন ভিত্তিক একটি কল্পনা, এই কুকুরকে আমরা একটি এআই গার্ড রোবট হিসেবে আমরা দেখতে পাই। আমরা স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার প্রতীক হিসেবে আমরা কল্পনা করতে পারি। হ্যাঁ, যেমন ধরে ইন্টারস্টেলার মুভিতে যেটা টার্স ও কেস রোবট, দুটি রোবট তাদের সাথে ছিল, তারা মূলত এই অভিযাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা, হ্যাঁ, এবং যোগাযোগ ব্যবস্থায় তারা নিয়োজিত ছিল। এই দুটি রোবট আপনারা ইন্টারস্টেলার মুভিটা একটু দেখবেন। 18-16 আয়াতে আসহাবে কাহফ একটি গুহায় আশ্রয় নেয় এবং আধুনিক ব্যাখ্যামূলক দৃষ্টিতে এই গুহাকে একটি বিশেষ স্পেস টাইম বা জোন বা ওয়ার্মহোল সদৃশ পরিবেশের সঙ্গে আমরা তুলনা করা যেতে পারে। সেখানে সময়ের প্রবাহ সাধারণ পৃথিবীর তুলনায় ভিন্ন হতে পারে। এখন 18-17 নং আয়াতে যে সূর্যের আলো ও তার গতিপথের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, উল্লেখ রয়েছে এখানে। এখানে সূর্য সেই ডান দিক থেকে বাম দিকে আপনার হেলে যায়, বেঁকে যায়। এটা হচ্ছে সূর্য আলো বেঁকে যাওয়া, সূর্য তো আর কিছু না, আলোটা বেঁকে যাচ্ছে কি গুহার গুহার ডান থেকে বাম দিকে, আবার বাম থেকে ডান দিকে আলোটা বেঁকে যাচ্ছে। এই বেঁকে যাওয়ার বিষয়টা কিন্তু আমরা দেখি যে যেই আপনার ব্ল্যাক হোল রয়েছে, সেই ব্ল্যাক হোলের আলো কিন্তু ব্ল্যাক হোলের পাশ দিয়ে বা ইভেন্ট হরাইজন একটা অঞ্চল রয়েছে, এখানে কিন্তু আলো বেঁকে যায় এবং সেখানে প্রবল মহাকর্ষ বল
এবং সেই স্থানে যদি কেউ কিছু সময় অপেক্ষা করতে পারে, 1-2 ঘন্টা, 1-2 দিন, তাহলে পৃথিবীতে কয়েক বছর কিন্তু অতিবাহিত হয়ে যাবে, সময়টা অনেক দীর্ঘ হয়ে যাবে। তাইলে এই এই আলোচনা, এই আমরা এই যে আলোর কথা বলা হয়েছে যেটা বেঁকে যাচ্ছে, হুম, যা কিনা স্পিড অফ লাইট, যেটি স্থানকাল বা স্পেস টাইম এবং গ্র্যাভিটেশনাল ল্যান্সিং, এই তত্ত্বের কিন্তু মৌলিক ভিত্তি। কোথায়? এই আলো বা লাইট সোর্সটা, বেঁকে যাওয়া সোর্সটা। তাইলে আমরা এই আয়াতকে সময় ও আলোর সম্পর্ক নিয়ে চিন্তার একটি ইঙ্গিত হিসেবে কিন্তু আমরা এই আয়াতকে আমরা দেখতে পাই। সূর্যের আলো ডান থেকে বামে, বাম থেকে ডানে বেঁকে যাওয়ার ঘটনা আমি আলোচনা করেছি, যা মূলত ব্ল্যাক হোলের আশপাশ দিয়ে ঘটনাটা ঘটে। হ্যাঁ, এটি কিন্তু প্রমাণিত এবং প্রুফ। তো আল্লাহ কেন বলবেন? নিশ্চয় আমাদেরকে এই বিষয়টা নিয়ে এইভাবে ভাবতে বলেছেন আল্লাহ, যে তোমরা এইভাবে ভাবো। 18-19 আয়াতে যে অবস্থানকারীদের অনুভূতিটা কি ছিল, যে পর্যবেক্ষকদের সংগঠিত দুটি ভিন্ন ভিন্ন ঘটনা। একজন পর্যবেক্ষকের কাছে যে সময়ের অনুভূতি ছিল আপনার একদিন, আর সেই একদিন মানে পৃথিবীর 300 বছরের সমান। অর্থাৎ তার কাছে সময়ের অনুভূতি কত ছিল? একদিন। তার মনে হয়েছে সে একদিন অবস্থান করেছে। আবার আরেকজন পর্যবেক্ষকের কাছে ভিন্ন কোনো টাইম, স্পেস টাইমে সে অবস্থান করছিল। যখন তার সাথে সে বন্ধুর দেখা হলো, তখন কিন্তু সেখানে তাকে প্রশ্ন করা হলো যে তুমি কতদিন তুমি এভাবে ছিলে? সে বলল আমি একদিনের কিছু অংশ বা কয়েক ঘন্টা মাত্র। এবং এই 18-19 আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কেউ 300 বছর ট্রাভেল করে আসলো এবং পৃথিবীতে এসে যদি বলে যে আমি 300 বছরের অতীতের মানুষ, মানুষ কি বিশ্বাস করবে? তাকে তো কিছু এভিডেন্স দিতে হবে, তাই না? তো সেজন্য এই আয়াতে কিন্তু কিছু এভিডেন্স দেখানো হয়েছে। সে এভিডেন্স হচ্ছে যে কয়েকটি মুদ্রা। এবং পরে যে বন্ধুটি এসেছে, একসাথে হওয়ার পরে তারা একজন আরেকজনকে বললো মুদ্রা নিয়ে তুমি একটু শহরে যাও, দেখো সেখান থেকে কোনো খাবার ক্রয় করা যায় কিনা। তো 300 বছরের পুরাতন মুদ্রা কিন্তু অচল হয়ে গেছে ইতিমধ্যে। এমনও হতে পারে যে এই 300 বছর পরে, ধরেন আপনার 2325, ধরেন কথা কথা, তো সেই সময় তো আসলে এইসব কাগজের মুদ্রা বা কয়েন বা ধাতব মুদ্রা কিন্তু চলবে না। সবগুলো ইলেকট্রনিক্স মুদ্রা আপনার এখনই চালু হয়ে গেছে, আর কয়েক বছর পরে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক্স হয়ে যাবে। তাইলে সেই ক্ষেত্রে আপনার এই মুদ্রা একটা প্রমাণ হিসেবে দাঁড় করানো যেতে পারে, যে দেখো আমার কাছে 1000, 500 টাকার নোট, 200 টাকার নোট এই আছে, এই দেখো শেখ মুজিবের ছবি আছে। এগুলো কিন্তু এভিডেন্স হিসেবে, প্রমাণ হিসেবে দাঁড় করাইতে পারবে যে আমি এখনকার লোক না, আমি 300 বছর আগের, আমি পৃথিবীর মানুষ, আমি তোমাদের এখানে টাইম ট্রাভেল করে এসেছি। সুতরাং এখানে এই যে এক যুগ থেকে অন্য যুগে আসা, এটার প্রমাণ হচ্ছে মূলত মুদ্রা। আর পরিচয় প্রদান করা অতীত বর্তমানের একটা সংযোগ কিন্তু এর মাধ্যমে, মুদ্রার মাধ্যমে স্থাপিত হয়। তাইলে টাইম ট্রাভেল দৃষ্টিকোণ থেকে যদি ঘটনাটিকে আমরা একটি চিন্তাগত টাইম ট্রাভেল গল্প হিসেবে দেখা হয়, তাইলে মুদ্রাটা কি হবে? অনেকটা হবে যে টাইম স্ট্যাম্প বা ঐতিহাসিক একটি প্রমাণ হিসেবে এটা থেকে যাবে। এরপরে আসেন আমরা যে সূরা আল কাহফের সে 18-9-25 আয়াত সমূহকে যদি একত্রে আমরা করি, আমি বিচ্ছিন্নভাবে আলোচনা করেছি এবং কোরআনের আয়াতও কিন্তু আলোচনাগুলো বিচ্ছিন্নভাবেই ছিল, সেজন্য ধারাবাহিক আলোচনা সম্ভব হয়নি। তো সেটি 9-25 আয়াতকে যদি এবার আমরা সংযোগ করি, এক জায়গায় আনি, তাইলে কি হবে? বিশেষ একটি স্থান যেখানে আলোর একটি বিশেষ ভূমিকা রয়েছে, এবং দীর্ঘ সংরক্ষিত নিদ্রা এবং স্বল্প অনুভূত সময়, এবং পৃথিবীর সাথে তার সময়ের তারতম্য 300 ও 309 বছরের যে বাহ্যিক সময়টা, পৃথিবীর সাথে তার সময়ের তারতম্য এখানে পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ আধুনিক ভাষায় এটি টাইম ডাইলেশন, ফিউচার টাইম ট্রাভেল বা এই ধারণার সাথে তুলনীয় হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোরআন সরাসরি আপনার ওয়ার্ম হোলের কথা বলেনি, রিলেটিভিটির কথা বলেনি, হাইপার স্লিপ উল্লেখ রয়েছে, ঘুম,
বা এআই রোবটের কথা বলেনি, এগুলো আয়াতগুলোর উপর ভিত্তি করে আপনার গঠিত যে আধুনিক বৈজ্ঞানিক আপনার দার্শনিক উপমা মাত্র। হ্যাঁ, মূল তাফসীর হিসেবে আপনারা ধরে নেবেন না। আর যদি কেউ রিলেটেড করতে চান তাও করতে পারবেন, এটা কিন্তু একটা সায়েন্টিফিক বা বিজ্ঞানের, এটিকে বিজ্ঞানে এটি প্রমাণিত। সুতরাং আসহাবে কাহাফের যে বা কাহাফের যে ঘটনা, সেই ঘটনা যুবকদের যা ঘটেছে সেটা ছিল তাদের টাইম ট্রাভেল, অর্থাৎ তারা কোনো একটি ওয়ার্ম হোলের ভিতরে তারা অবস্থান করে কোনো একটা স্পেস টাইমের আকিমে তারা চলে গেছে, এবং সেখানে তারা 1 ঘন্টা বা আরেকটি ভিন্ন স্পেস টাইমে আরেকজন চলে গেছে, সেখানে তার 1 ঘন্টার কিছু অংশ, এবং পৃথিবীতে এসে একজনের 300 বছর, আরেকজনের 309 বছর, আবার দুই বন্ধুর তুলনায় একজন বয়সে কি ছোট হয়ে গেল। এ হচ্ছে মূল আজকের আলোচনা। সবাই অপেক্ষা করুন। হ্যাঁ, টাইম ট্রাভেলের হয়তো যদি আপনার কপালে থাকলেও থাকতে পারে, আমাদের কপালে থাকবে না, কারণ আমরা কোনো যুবক নয়। যারা যুবক তাদের জন্য কিন্তু এই অপরচুনিটি থাকছে। আপনারা কিন্তু এই অপেক্ষায় থাকবেন কখন আপনাদের ডাক পড়ে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন।